তো যাদের ইন্টারভিউ গুলো সামনের দিনগুলোতে রয়েছে তাদের আরো ভীষণ কেয়ারফুল হতে হবে যে কিভাবে ইন্টারভিউ যে প্রশ্নগুলো যেগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি নোট করো একদম দেখবে যে হতে পারে তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর একদম কমন পড়ে আছে। তাই যারা হচ্ছে আগে ভিডিওগুলো দেখোনি ইন্টারভিউয়ের যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছিল সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখবে। এসএনপি এর ফুল ফর্ম সকলেই পড়েছো যে সাপ্লিমেন্টারি নিউট্রিশনাল প্রোগ্রাম। এসএনপি এটা হচ্ছে আইসিডিএস এর মাধ্যমে চালু হয়েছে, আইসিডিএস এর মাধ্যমে একটি প্রোগ্রাম, এবং এখানে হচ্ছে কি 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা, ল্যাকটেটিং মাদার এদের জন্য পরিপূরক খাদ্য এবং বৃদ্ধি সংক্রান্ত পরিষেবা প্রদান করা হয়। 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা, ল্যাকটেটিং মাদার অর্থাৎ যিনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন সেরকম মা। এরপরে হচ্ছে কি এদের জন্য কি করা হয়, পরিপূরক খাদ্য এবং বৃদ্ধি সংক্রান্ত পরিষেবা প্রদান করা হয় এই সাপ্লিমেন্টারি নিউট্রিশনাল প্রোগ্রামের মাধ্যমে। এই যে এসএনপি স্পেশাল নিউট্রিশনাল প্রোগ্রাম এর মাধ্যমে 300 দিন 300 ডেজ 300 দিনের খাদ্য সরবরাহ করা হয়। এই যে যাদের কথা উল্লেখ করলাম, বেনিফিশিয়ারিদের কথা উল্লেখ করলাম, তাদের 300 দিনের 300 ডেজ 300 দিনের খাদ্য প্রদান করা হয় এই যাদের কথা আমি উল্লেখ করলাম। এবং হচ্ছে কি এখানে লক্ষ্য রাখা হয় যে শিশু ও মহিলাদের ক্যালোরির যে ঘাটতি সেটা যেন পূরণ হয়। এই হলো সাপ্লিমেন্টারি নিউট্রিশনাল প্রোগ্রাম। সবলা প্রকল্প নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এখন এই সবলা প্রকল্পটা কি? সবলা প্রকল্পটা হচ্ছে এই যেমন এটা এসএনপি যেমন শিশু এবং হচ্ছে গর্ভবতী মহিলা এবং ল্যাকটেটিং মাদারদের জন্য, ঠিক তেমনই এই সবলা প্রকল্প হচ্ছে কিশোরী মেয়েদের জন্য। সেক্ষেত্রে সবলা প্রকল্পে কি করা হয়, তাদের ঠিক যেমন হচ্ছে পুষ্টির বিষয়টা দেখা হয়, ঠিক তেমনি হেলথ অ্যান্ড হাইজিন বিষয়টাকে দেখা হয়, স্বাস্থ্য বিষয়টাকে দেখা হয়। কারণ এই সময়ে মেয়েদের শরীরে যে সমস্ত পরিবর্তনগুলো আসে শারীরিক বিষয়ে, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করা হয়। এছাড়া হচ্ছে তাদের বৃত্তিমূলক শিক্ষা, যেটাকে ভোকেশনাল বলা যেতে পারে, বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করে তোলার চেষ্টা করা হয় সবলা প্রকল্পের মাধ্যমে। পশ্চিমবঙ্গের 7টি জেলাতে সবলা প্রকল্প চালু হয়েছিল। তার মধ্যে উত্তরবঙ্গের 4টি জেলা, যথা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা, এবং দক্ষিণবঙ্গের হচ্ছে নদিয়া, পুরুলিয়া এবং কলকাতা। এই 7টি জেলার কথা বললাম, এখানে সবলা প্রকল্প চালু হয়েছিল রিসেন্টলি। এরপরের আরেকটি প্রশ্ন যেটা করা হয়েছে আইসিডিএস ইন্টারভিউতে, সেটা কি দেখো, এগুলো একদম লিখে রাখবে। আমি যখন বলছি তখন লিখে রাখবে, কারণ এগুলো সম্পর্কে প্রশ্ন করা হলে যেন তোমরা একদম সঠিকভাবে উত্তর দিতে পারো। এই তারা ঠিক ইংরেজি সাহিত্যে যেরকম তোমরা যখন পড়তে গিয়ে যে বিভিন্ন রকম নাটক পড়েছো, কবিতা পড়েছো, এগুলো যে বিষয়গুলো পড়েছো, প্রোজ পোয়েট্রি, সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। কোনটার লেখক কে, কোনটার চরিত্র কে রয়েছে। যেমন ধরে নিচ্ছি, যেমন হচ্ছে শেক্সপিয়ারের একটা নাটক রয়েছে, বিখ্যাত নাটক ওথেলো, অনেকেই তোমরা পড়েছো গ্রাজুয়েশন লেভেলে। তো এই ওথেলো যে নাটকটা রয়েছে সেটার মূল চরিত্রকে, সেটা নারী মূল চরিত্রকে, নামটা কি, সেটার সম্পর্কে মানে এই পুরো নাটকটা 1 লাইন বা 2 লাইনে একটু বলে দেওয়া। এই ধরনের বিষয়গুলো এগুলোকে মনে রাখবে। ঠিক বাংলার ক্ষেত্রেও ঠিক তাই, যে সমস্ত বিষয়গুলো তোমরা গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনা করেছো, যদিও তোমরা উল্লেখ করে থাকো যে তুমি গ্রাজুয়েট বাংলাতে, তাহলে যা তোমরা সিলেবাসে পড়েছো সেগুলো সম্পর্কে একটা জাস্ট আউটলাইন তোমরা অবশ্যই রেডি করে রাখবে। কারণ যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে যেন উত্তর দিতে পারো। ঠিক তেমনি হিস্ট্রি যদি তুমি বলো যে আমার ইতিহাস ছিল আমার সাবজেক্ট, বা আমি সেটাতে অনার্স করেছি, তখন তোমাকে বিভিন্ন রকম যুদ্ধগুলো এবং কার মধ্যে যুদ্ধগুলো হয়েছিল সেই বিষয়গুলো দেখতে হবে। পলিটিক্যাল সায়েন্স থাকলে আমরা পলিটিক্যাল সায়েন্স বলতে যেমন বুঝি যে প্রধানমন্ত্রী বা এই সমস্ত বিষয়গুলো যেমন রয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন, কোন বয়সে কত নির্বাচনটা হয়, কতদিন পর্যন্ত কাজ করতে পারেন। ঠিক তেমনি সংবিধানের ধারাগুলো, এগুলো কোনটা কোথা থেকে এসছে, বা প্রস্তাবনাটা, প্রিয়াম্বলটা, এগুলো জিওগ্রাফি থেকেও ঠিক একই রকম তোমরা পড়েছো। তোমাদের যেগুলো সিলেবাসে ছিল সেগুলো একটু জাস্ট দেখে নেওয়া, ঠিক আছে। এরকম করেই অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট যার সাবজেক্ট ছিল গ্রাজুয়েশনে, সেক্ষেত্রে সেই বিষয়টাতে কিন্তু নিজেদের একটু পড়াশোনা করতে হবে। এই বিষয়ে আমি খুব বেশি হেল্প করতে পারবো না, কারণ প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আমার এত ডিপ নলেজ নেই।
আমার ইংরেজি ছিল, আমি ইংরেজি সম্বন্ধে 2-4 লাইন বলতে পারবো, কিন্তু বাকি অন্যান্য সাবজেক্টগুলোতে কোনটাতে কি পড়ানো হচ্ছে গ্রাজুয়েট লেভেলে সেটা আমি অত সেরকম বলতে পারবো না। দেখো এরপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা করা হয়েছিল, পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিম। পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিম কি? এই প্রশ্নটা করা হয়েছিল আলিপুরদুয়ার জেলাতে। পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিম কি? তো এটা শুরু হয়েছিল 29শে মে 2021 সালে এবং প্রধানমন্ত্রী শিশুদের জন্য এই স্কিমটা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং 21শে মার্চ 2022 তারিখে শুরু হয় কোভিড-19, যার ফলে কি হয়েছে, এই কোভিড-19 এর ফলে 21শে মার্চ 2020 সালে শুরু হয়েছিল কোভিড-19। তো 21শে মার্চ 2020 সালে চালু হওয়া এই কোভিড-19 মহামারীতে অনেক শিশুই তাদের বাবা মাকে হারিয়েছে, অনাথ হয়ে গিয়েছে। তো এই যে শিশু, তাদের অনেকে হয়তো দেখা গেল সে কোথাও কারো দত্তক থাকতো, তাদেরকেও সে হারিয়েছে, বা আইনি অভিভাবক তাকেও সে হারিয়েছে। ফলে এই যে শিশুগুলো অনাথ হয়েছে, এমন শিশুদের জন্য মেনলি হচ্ছে এই স্কিমটা, সেটা হলো পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিম। এর উদ্দেশ্য কি? শিশুদের প্রচুর পরিমাণে যত্ন নেওয়া, সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স করিয়ে দেওয়া, এবং ওই শিশুদের বয়স যখন 23 বছর হবে তখন তাদের জন্য সঞ্চিত যে অর্থটা, যেটা গভর্নমেন্ট সঞ্চিত করছে, সেটা তাদের হাতে দিয়ে বাকি জীবনে তাদের স্বয়ম্ভর করে গড়ে তোলা হচ্ছে এই পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিমের উদ্দেশ্য। আচ্ছা, এই প্রসঙ্গে আরো দু একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আশা করি সেগুলো যদি তোমরা নোট ডাউন করো হয়তো তোমাদের কাজে লেগে যাবে। দেখো, 4 জন বাঙালি ভারতরত্ন প্রাপকের নাম, 4 জন বাঙালি ভারতরত্ন প্রাপকের নাম। তো সেই নামগুলো কি কি? ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি আমাদের রাজ্যের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন, সত্যজিৎ রায় ফিল্ম মেকার, অমর্ত্য সেন অর্থনীতিবিদ, এবং প্রণব মুখার্জি, যিনি আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন। এই 4 জন হচ্ছেন বাঙালি এবং ভারত রত্ন প্রাপক। আইসিডিএস এর কাজকর্ম দেখার জন্য একটি অ্যাপ রয়েছে। আইসিডিএস এর কাজকর্ম দেখার জন্য একটি অ্যাপ রয়েছে। এই অ্যাপটির নাম কি? তো দেখো, এই যে আইসিডিএস সেন্টার রয়েছে, সেখানে যে কর্মী দিদি, মানে যিনি ওয়ার্কার থাকছেন, তিনি তার সমস্ত কাজগুলো যেগুলো তিনি করে থাকেন ডে টু ডে লাইফে সেন্টারের সঙ্গে যুক্ত, আইসিডিএস কেন্দ্রের সঙ্গে যুক্ত, তো সেই সমস্ত কাজগুলো রিপোর্টও তাদের উপরে পাঠাতে হয়, উপর লেভেলে পাঠাতে হয়। সেক্ষেত্রে একটি অ্যাপ রয়েছে, যে অ্যাপটি সারা ভারতেই চালু রয়েছে সমস্ত আইসিডিএস সেন্টারে। কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ আপডেট সেই অ্যাপের মাধ্যমে তাদের দিতে হয়। সমস্ত ধরনের যে সমস্ত রেজিস্টারগুলো তারা মেনটেন করেন, সেগুলো জিস্ট বা সামারি তাদের হচ্ছে আপডেট করতে হয়। সে যে অ্যাপটি, সেটার নাম হলো পোষণ ট্র্যাকার অ্যাপ। এবার হচ্ছে আইসিডিএস এর যে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের আন্ডারে আইসিডিএস রয়েছে, এটা অনেকে এরকম বলছে যে আইসিডিএসটা হলো শিশু ও নারী কল্যাণ দপ্তরের অধীনে রয়েছে। ব্যাপারটা হচ্ছে শিশু ও নারী কল্যাণ দপ্তর তো অবশ্যই, কিন্তু এই যে ডিপার্টমেন্টটা রয়েছে এটা সম্পূর্ণ নামটা হচ্ছে আরো একটু লম্বা। সেটা হচ্ছে শিশু ও নারী কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর। শিশু ও নারী কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেটাকে সংক্ষেপে বলতে গেলে বলা হয় WCD অ্যান্ড SW। WCD অ্যান্ড SW হলো এই আইসিডিএস যে ডিপার্টমেন্টের আন্ডারে তার নাম। এবং এই দপ্তরের পশ্চিমবঙ্গে যিনি মন্ত্রী রয়েছেন তিনি হলেন ডক্টর শশী পাজা। পশ্চিমবঙ্গে এই দপ্তরে যিনি মন্ত্রী রয়েছেন তিনি হলেন ডক্টর শশী পাজা, এবং কেন্দ্রীয় মন্ত্রী যিনি রয়েছেন তিনি হলেন স্মৃতি জুবিন ইরানি হলেন কেন্দ্রীয় মন্ত্রী এই শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের। আমাদের রাজ্যে যিনি বর্তমানে খাদ্যমন্ত্রী রয়েছেন তার নাম হলো রথিন ঘোষ। আমাদের রাজ্যে যিনি বর্তমানে খাদ্যমন্ত্রী রয়েছেন তার নাম হলো রথিন ঘোষ। কেন নামটা বললাম? কারণ দেখো, এই আইসিডিএস ডিপার্টমেন্টের সঙ্গে খাদ্য ব্যাপারটাও কোনো না কোনোভাবে জড়িত, সেজন্যই তোমাদের এটাও শেয়ার করে দিলাম। তো এই যে আইসিডিএস ডিপার্টমেন্ট, এখানে যেহেতু খাদ্যের ব্যাপারটা চলেই আসলো, সেই বিষয়ে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যে আইসিডিএস ডিপার্টমেন্টের সঙ্গে আর
কোন কোন ডিপার্টমেন্ট যুক্ত, অর্থাৎ এই যে এই প্রকল্পটা চলে, এই প্রকল্পটা চালাতে গেলে আর কোন কোন ডিপার্টমেন্টের সঙ্গে এই ডিপার্টমেন্টকে সমন্বয় সাধন করতে হয়। সেই ডিপার্টমেন্টগুলো হলো শিক্ষা দপ্তর, এছাড়া হচ্ছে পঞ্চায়েত দপ্তর, খাদ্য ও সরবরাহ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর। তোমরা দেখো এখানে যেহেতু বাচ্চাদের পড়ানো হয় তাহলে সেক্ষেত্রে শিক্ষা দপ্তরটা এখানে জড়িয়ে থাকছেই। এছাড়া পঞ্চায়েত দপ্তর, যেহেতু এই যে লেভেলটা আইসিডিএস সেন্টারের লেভেলটা, এটা যেহেতু একদম গ্রাসরুট লেভেলে, সেখানে পঞ্চায়েত দপ্তরের একটা বড় ভূমিকা থাকে। এছাড়াও হচ্ছে তোমরা দেখবে কাজকর্ম করতে গিয়ে বিভিন্ন রকম সময়ে তোমাদের গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গেও যেমন যোগাযোগ করতে হচ্ছে, ঠিক তেমনই তোমাদের হচ্ছে বিডিও সাহেব কখনো কখনো তোমাদের কোনো বিষয়ে পরামর্শ দিচ্ছেন বা তোমাদের প্রয়োজন হচ্ছে, অথবা হতে পারে তোমাদের যে যিনি পঞ্চায়েত রয়েছেন তারও একটা ভূমিকা থাকবে এই ডিপার্টমেন্ট বা এই সেন্টার চালাতে গিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে কি খাদ্য সরবরাহ দপ্তর। তো যেহেতু এখানে খাবারের বিষয় রয়েছে, স্বাভাবিকভাবেই এখানে খাদ্য ও সরবরাহ দপ্তরের একটা ভূমিকা রয়েছে। স্বাস্থ্য দপ্তর কেন? কারণ আইসিডিএস বিষয়টাই তো শিশুদের নিয়ে, সেখানে স্বাস্থ্যের বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু শিশুদের নয়, সেখানে মহিলাদেরও একটা পার্ট থাকে, বড় পার্ট থাকে। তো সেক্ষেত্রে শিশু ও মহিলাদের নিয়ে যেহেতু স্বাস্থ্য নিয়ে ব্যাপার, তাহলে স্বাস্থ্য দপ্তর আইসিডিএস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে থাকে বিভিন্ন সময়ে যে পশ্চিমবঙ্গে কতগুলো আইসিডিএস সেন্টার রয়েছে। তো পশ্চিমবঙ্গে প্রায় 13 লক্ষের মতো আইসিডিএস সেন্টার রয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় 13 লক্ষের মতো আইসিডিএস সেন্টার রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে দুটো জায়গায় প্রথমবার আইসিডিএস সেন্টার খোলা ছিল সেটা হলো খিদিরপুর এবং হচ্ছে মানবাজার। খিদিরপুর হলো কলকাতা জেলা এবং মানবাজার হলো পুরুলিয়া জেলাতে। আরটিই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আরটিই এর ফুল ফর্ম কি? তো রাইট টু এডুকেশন হলো আরটিই এর ফুল ফর্ম। এরপরে হচ্ছে কি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কোনটা? এই যে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি এবং তারপরে যে জেলা পরিষদ, এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। তবে পঞ্চায়েত লেভেল বা পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছে, আমি তোমাদের সঙ্গে এটা একটা ভিডিও শেয়ার করে দিব, সেটা অবশ্যই তোমরা দেখবে। তো এই মুহূর্তে শুধু ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে 3টা লেভেল রয়েছে সেটা জেনে রাখো, যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ হলো 3টি স্তর। এরপরে তোমাদের যে সদর যে থাকে, জেলা সদর বা জেলা শহর যেটা থাকে, সেটা কোন নদীর ধারে অবস্থিত বা তার পাশ দিয়ে কোন নদী বয়ে গিয়েছে, এই প্রশ্নটাও হচ্ছে ইম্পর্টেন্ট, এটাও কিন্তু জিজ্ঞেস করা হয়। এছাড়াও এছাড়াও জেলার মধ্য দিয়ে কোন কোন নদীগুলো প্রবাহিত হয়েছে সেগুলোর নামগুলো অবশ্য জেনে রাখবে। তো যাই হোক, এরপরে আরও এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আরও কথা হবে। আপাতত এই ভিডিওটাকে আমি এখানে শেষ করলাম এবং তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।